প্রশান্ত মহাসাগরের বুকে রয়েছে ছোট্ট একটা ভাসমান দ্বীপদেশ যার নাম নাইরু। এর আয়তন 21 বর্গ কিলোমিটার। এটি ভীষণ ছোট্ট একটা দেশ। জানেন, এটি এতটাই ছোট, কিন্তু এখানে কোনো রকম কোনো রাজধানী নেই। এই নাইরু ফসফেট খনিজে ভীষণভাবে সমৃদ্ধ। ওশেনিয়া অঞ্চলে এই দেশকে অনেকেই অস্ট্রেলিয়ার কোনো দ্বীপ থেকে ছোট বলে মনে করতেন না। তবে যেটা বললাম যে এখানে কোনো রকম কোনো রাজধানী নেই। 1907 সালে এখানকার অর্থনীতির প্রায় অধিকাংশটাই এসেছিল এই ফসফেট খনিজকে আহরণ করে। তবে বর্তমানে এই দেশের অবস্থা এতটাই খারাপ যে সার্ভাইভ করার জন্য অন্য দেশের উপরে নির্ভর করে থাকতে হচ্ছে। বর্তমানে খনিজ একেবারে শেষের দিকে এবং একই সঙ্গে দিন দিন বাড়ছে বেকারত্বের হার। মাত্র 10% জনগণকে চাকরি দিতে পেরেছে সরকার, আর বাকিরা তারা প্রত্যেকে বেকার। দেশটি ছোট হলেও একটা সময় কিন্তু একেবারে শীর্ষে নিজের জায়গাকে পাকা করে রেখেছিল। বিশ্বের সবচেয়ে বেশি স্থূলকায় মানুষের বাসও কিন্তু এইখানে, আর তার জন্যই নাউরু প্রথম ফেমাসও হয়েছিল। একটা সময় এমনও ছিল যখন এখানকার মাথা পিছু আয়ের যদি আমরা বিচার করি, তাহলে সেই দিক থেকে দ্বিতীয় ধনীতম দেশ ছিল এই নাউরু। কিন্তু এখন এই দেশকে অন্যের কাছে হাত পেতে চলতে হচ্ছে। এখন এই দেশটি গরিব থেকে আরো বেশি গরিবতর হয়ে গিয়েছে। কি বলুন তো, কুবেরের ধন তো একটা না একটা দিন শেষ হয়ে যায়, তাই না? আর নাউরু হচ্ছে এর একেবারে জ্বলন্ত উদাহরণ। একটা সময় এমন ছিল যখন নাউরু একেবারে খুশিতে ভরা, সেখানে টাকা পয়সা কোনো কিছুর কোনো অভাব ছিল না। কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে সেখানে মানুষের কাজ করার জন্য কোনো রকম কোনো আগ্রহই ছিল না। বসে বসে কিভাবে রাজকীয়ভাবে জীবন কাটাতে হয় তারা সেই ব্যাপারটাতে একদম সিদ্ধহস্ত ছিল। আর যা হয়, এইরকম যখন কোনো একটা জায়গায় এই পরিস্থিতি তৈরি হয়, সেখানে দুর্নীতি তো থাকবে, আর দুর্নীতির জন্যেই আর্থিক দুর্বলতা, তারাও যেন একসঙ্গে পুরো দেশটাকে চেপে ধরলো, যাকে বলে সারাশির চাপ। মুহূর্তেই রাজা থেকে একেবারে পথের ভিখিরিতে পরিণত হলো এই দেশ। এই দেশটির অবস্থান প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি দ্বীপে। এখানে নিজস্ব কোনো রাজধানী নেই, সেরকম ভাবে সেনাবাহিনীও নেই। 1992 সালে রাষ্ট্রপুঞ্জের সঙ্গে দেশটি যুক্ত হয়। এমনকি কেউ যদি নাউরু যেতে চায় তাহলে তাকে ফিজির পাসপোর্ট ব্যবহার করতে হয়। তবে এখানে এখন যেটা হয় যে একটা নির্বাচন হয়, প্রতি 3 বছর অন্তর সেই নির্বাচন হয়, আর সেই নির্বাচনের মাধ্যমে সরকার তৈরি হয়। এই দেশের 99% মানুষ কিন্তু শিক্ষিত, অর্থাৎ এই যে আমি একদম শুরুতে বললাম যে এখানকার মানুষের কাজ করার প্রতি কোনো রকম কোনো আগ্রহ ছিল না, তা বলে তারা যে পড়াশোনা করতেন না তা কিন্তু একেবারেই নয়। 99% মানুষ তারা সকলেই শিক্ষিত। ফসফেট খনি হচ্ছে এখানকার আয়ের মূল উৎস ছিল একটা সময়। এছাড়াও মাছ চাষ, বৈদ্যুতিক জিনিসপত্র তৈরি, এর উপরেও কিন্তু নাউরু নির্ভর করে থাকতো। একই সঙ্গে নারকেল উৎপাদনের জন্য নাউরুর যথেষ্ট নামডাক রয়েছে। এর সামগ্রিক এলাকায় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, তাই জন্য অন্যান্য দেশের জেলেরা নাউরুতে মাছ ধরতে আসেন, আর তার জন্য তারা টাকা দিয়ে থাকেন, যা কিন্তু বেশ একটা লাভজনক প্রকল্প যাকে বলে। নাউরুর আরো একটা পরিচিতি রয়েছে, তা হচ্ছে এই দেশকে বলা হয় স্থূলকায় মানুষের দেশ। সবচেয়ে মোটা মানুষের বাস রয়েছে এইখানে। এখানকার মানুষ কেন মোটা হচ্ছেন তার প্রথম কারণ হচ্ছে এখানকার বেশিরভাগ মানুষ বেকার, এবং তারা জানেই না যে কিভাবে নিজেদের জন্য নিজেরা খাবার তৈরি করতে পারবেন। তারা প্রচন্ড পরিমাণে খাবার খাওয়ার জন্য অন্যের উপরে নির্ভরশীল। নিম্নমানের খাবার খাওয়ার জন্য এখানকার জনগণ বিভিন্ন সময় বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছেন। এবার কিভাবে ধনী থেকে গরিব দেশে পরিণত হলো এই নাউরু, সেই গল্পই আপনাদেরকে বলবো। তবে তার আগে আপনাদেরকে বলি যে 8 জন বালক স্কুল পালিয়ে তারা কিভাবে একটা দ্বীপে গিয়ে সেখানে
বেশ কিছুদিন খাবার নেই, জল নেই, সার্ভাইভ করলো। আর তারপর তারা কিভাবে সেখানে একটা ছোটখাটো শহর তৈরি করেছিল, সেই গল্প যদি জানতে হয় অবশ্যই আই বাটনে লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করবেন এবং সেই ভিডিও অবশ্যই দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, এবং একই সঙ্গে ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। যে বিষয়টা বলছিলাম, কয়েক মিলিয়ন বছর আগে এই নাউরু পাখিদের কাছে থাকার জন্য একটা আদর্শ জায়গা ছিল। পরিযায়ী পাখিরা এখানে আসতো, আর কাছাকাছি সেরকম কোনো জায়গা না থাকার জন্য পরিযায়ী পাখিরা একটু বিরতি নেওয়ার জন্য এখানে এসে মল ত্যাগ করত। আর এইভাবেই মল জমতে 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 এই এলাকা একেবারে ফসফেটে সমৃদ্ধ হয়ে ওঠে। এর মূল যে ভূখণ্ড সেটাই কিন্তু ফসফেটের খনি। কৃষিকাজের জন্য এই ফসফেট ভীষণ গুরুত্বপূর্ণ। এখানকার সারও ছিল বেশ উন্নত মানের। 1900 সালে জার্মানরা প্রথম এই ফসফেট খনির খোঁজ পায়। এরপর এখানে তারা এই ফসফেট উত্তোলন শুরু করে। ফসফেট বিক্রি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 1947 সাল থেকে এই দেশের আয়ের উৎস হয়ে দাঁড়ায় এই ফসফেট উত্তোলন। শক্তিধর পশ্চিমের দেশগুলির কাছে নাউরুর এই ফসফেট বিক্রি রীতিমতন চড়া দামে হতো, আর তার থেকে যে টাকা আসতো সেই টাকা কিন্তু সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হতো। তবে একটা সময় দেখা গেল যে এই ফসফেট ধীরে ধীরে কমতে শুরু করলো। স্বাভাবিক, বারবার খনন করা হলে সেটা তো একটা সময় গিয়ে কমবে। ধীরে ধীরে বিপর্যয় নামতে শুরু করলো। এখানকার মানুষ ভীষণভাবে বিলাসবহুল জীবনযাত্রা করতে পছন্দ করত। তারা টাকা ওড়ানো তাদের কাছে কোনো ব্যাপারই ছিল না, কিন্তু কারুরই ফসফেটের খনিতে গিয়ে কাজ করার কোনো আগ্রহ ছিল না। এর জন্য ফিলিপিন্স, চীন এই সমস্ত জায়গা থেকে শ্রমিকরা আসতো। ফসফেট বিক্রি করে যে টাকা হতো তার একটা বড় অংশ কিন্তু একদিকে নাউরুর জনগণ বিলাসবহুল ভাবে উড়িয়ে দিত, আর বাকিরা যারা কাজ করতো তাদেরকে দিতে হতো। চিকিৎসা থেকে শুরু করে যানবাহনে করে ভ্রমণ, কোনো কিছুতেই এখানকার মানুষকে ট্যাক্স দিতে হতো না। তারা এই ট্যাক্স ব্যাপারটা সম্পর্কে বুঝতোই না। বুঝতেই পারছেন যে কিভাবে টাকা একটু 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 করে কমছে। যেখানে একটা সাইকেল নিয়ে ছোট্ট শহরটা ঘোরা যায়, সেখানে এখানকার মানুষ বিলাসবহুল গাড়ি ছাড়া রাস্তায় বেরোতে পছন্দ করেন না। 1975 সালে নাউরুর ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছিল প্রায় 25 বিলিয়ন আমেরিকান ডলার। মানে বুঝতে পারছেন সেই পরিমাণটা, সেই সংখ্যাটা। আর সেই সময় এখানকার জনসংখ্যা যেটা ছিল তাও 7,000-এর কাছাকাছি। ফসফেট বিক্রি করে রোজগার চলতো, তবে এমন ভাবে টাকা ওড়াতে ওড়াতে টাকা যে ফুরিয়েও যেতে পারে সেটা তারা বুঝতেই পারেনি। তাদের সবার নামি দামি সমস্ত বড় বড় গাড়ি, বিলাসবহুল হোটেল কি না ছিল। পশ্চিমের দেশগুলি থেকে তারা খাবার আনতো, শুধুমাত্র এই খাবার লেনদেন করার জন্য বিমানবন্দরও তৈরি করে ফেলে। সেই সময় তারা 7টা বিমান কিনেছিল। তারা খাবার তৈরির জন্যও বহির্বিশ্বের কাছে নির্ভর করে থাকতো। এই প্লেনগুলোতে আরো একটা কাজ তারা করত, সেটা হচ্ছে যে নিখোঁজ যে জেলেরা তাদেরকে বিমানে খোঁজা হতো। ধীরে ধীরে অব্যবস্থা, দুর্নীতি এই সমস্ত কিছু রীতিমতন দেশটাকে জড়িয়ে ধরতে শুরু করে, আর দেশটাও গরিব দেশে পরিণত হতে শুরু করে। এই সমস্ত কিছুই নাউরুকে নিঃস্ব করে দিতে দুবারও ভাবেনি। এখানকার মানুষ দেশের টাকায় বিদেশের মাটিতে গিয়ে বিলাসবহুল জীবনযাপন করতে ভালোবাসত। অস্ট্রেলিয়া, আমেরিকা এই সমস্ত জায়গা তাদের যাওয়ার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। তারা প্রচুর হোটেলও বানিয়েছিল। এইভাবেই টাকা অপচয় করতে করতে 90-এর দশকে নাউরু বুঝতে পারলো যে তাদের খনি একেবারে শেষের দিকে। জীবনযাত্রা তো এগিয়ে নিয়ে যেতে হবে, কিভাবে? তারা তো কাজ করে না। তারা তারপর ঋণ নেওয়া শুরু করলো। কোষাগার তলানিতে গিয়ে ঠেকলো। অন্য দেশের কাছ থেকে তখন টাকা ধার নেওয়া ছাড়া আর কোনো কিছুই করা সম্ভব নয়। আর সেই ঋণ শোধ করতে গিয়ে সমস্ত সম্পত্তি একে 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 বিক্রি করে দিতে তারা বাধ্য হলেন। তাদের কাছে আয়ের কোনো উৎস নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে শুধুমাত্র কিছু উঁচু নিচু পাথর রয়েছে। এই জমি চাষাবাদের জন্য আদর্শ নয়, কারণ সেই যে চাষের জন্য জমির দেখভাল করা সেই সমস্ত কিছুই হয়নি।
তার মানে এইটা বুঝতে পারছেন তো যে হাতে যখন টাকা পয়সা রয়েছে তখন খুব প্ল্যানিং করে এগোনো উচিত। আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।